সামরিক হামলা আর সেখানেই প্রাণ গেল এবার খামেনি। সামরিক হামলায় নিহত হলেন খামেনি। যৌথ সামরিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছেন বলে দাবি ট্রাম্পের। সামাজিক মাধ্যমে পোস্ট। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় আলোড়ন বলা যেতে পারে মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে খামেনির মৃত্যুতে যেমন আন্তর্জাতিক মহলে শোকের ছায়া নেমেছে, তেমনি খামেনির যারা অনুগামী অনুরাগীরা তারা ইতিমধ্যে পথে নেমেছেন, প্রোটেস্ট করছেন জায়গায় জায়গায়। ঠিক একই চিত্র আমরা ভারতেও দেখতে পাচ্ছি, জম্মু কাশ্মীরে প্রোটেস্ট। আমরা কথা বলবো এই মুহূর্তে, আরো জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা, বিশিষ্ট অভিনেতা রয়েছেন এই মুহূর্তে। অরিত্র, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি, ইতিমধ্যেই আন্তর্জাতিক মহল বলা যেতে পারে তোলপাড়, যেখানে খামেনির মৃত্যু আর গোটা আন্তর্জাতিক মহলে কিন্তু এর প্রভাব পড়েছে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এই বিষয়টির মধ্যে সবার প্রথম যেটা বলা উচিত সেটা হচ্ছে যে জিওপলিটিক্সে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে তারা তাদের ক্ষমতার আবার পুনর্বিস্তার করছে। এটা একটা নতুন উপনিবেশবাদ হিসেবে আমি দেখার চেষ্টা করছি। তার কারণ ইরানের এই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, এবং আপনি যদি দেখেন যে সাউথ এশিয়ার অন্যান্য জায়গাগুলোতেও, যেরকম বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু সরকার বিরোধী একটা মুভমেন্টকে দীর্ঘদিন ধরে আমেরিকা ফান্ড করে প্রথমে, এবং দীর্ঘদিন ধরে সেটা আস্তে আস্তে বিস্তারিত আকারে বড় হতে থাকে এবং তারপর সেই সরকারটাকে পতন করে দেয়। কিন্তু এখানে ভাববার বিষয় হচ্ছে যে ইসরায়েলের ক্ষেত্রে ঘটনাটা শুধুমাত্র প্রোটেস্টের মধ্যে সীমিত থাকেননি। সব থেকে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এত বড় একজন রাষ্ট্রনেতা, তার মন্ত্রীর ক্যাবিনেট, এবং তারা যে ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট বিল্ডিং এ থাকবেন, এটা অত্যন্ত ক্লাসিফাইড সিক্রেট ইনফরমেশন। এই তথ্যটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ অব্দি কিভাবে পৌঁছলো? কারণ একসময় কিন্তু ইরানের রাষ্ট্রনায়করাই বলতেন যে তারা তাদের এমন টিম তৈরি করছেন যে ইসরায়েলের এই মোসাদকে তারা ধ্বংস করে দেবেন। কিন্তু পরবর্তী দিনে দেখা গেল যে টিমটা তৈরি হচ্ছিল ইরানের অভ্যন্তরে, সেইখানেই মানে সোর্সের মধ্যেই ভূত, এবং সেখানে যে টিমের প্রধান সেই পরবর্তী দিনে মোসাদের এজেন্ট হয়। ফলে এখানে এই মোসাদের পেনিট্রেশন বা মোসাদের এই যে ইন্টারভেনশন এতটা শক্তিশালী, এই যে মন্ত্রী ক্যাবিনেটের মিটিং এ থাকাকালীন তার উপরে এই ভয়ঙ্কর ধ্বংসলীলা চলে, সেই ক্যাবিনেটের মধ্যেই কি কোনো তাহলে বিশ্বাসঘাতক রয়েছেন কিনা সেটাও কিন্তু একটা জানবার জায়গা রয়েছে। তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন সেটা হচ্ছে ভারতবর্ষের অবস্থান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাস্ট কিছুদিন আগে ইসরায়েলের সফর করলেন, এবং তাদের সাথে যে বেশ কিছুটা স্ট্র্যাটেজিক একটা বন্ধুত্বের জায়গা তৈরি হলো, তারপরেই এরকম একটা ভয়ঙ্কর আক্রমণ। এবং আপনি যদি দেখেন যে শুধু সেটা মধ্যপ্রাচ্যেই সীমিত নেই, একদম দুবাই পর্যন্ত একদম দোরগোড়ায় চলে এসেছে। ফলে এখানে ভারত কি অবস্থান নেয়, আমি সেটার দিকেও আগ্রহ থাকবে আমার আগামী দিনে। কারণ ভারতবর্ষের সাথে দুবাইয়ের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, আবার ইসরায়েলের সাথেও রয়েছে। আবার একই রকম ভাবে ভারতের কিন্তু সব থেকে বড় ডিপেন্ডেন্সি, আমাদের ভরসার জায়গাটা কিন্তু এই বাণিজ্যিক যে সম্পর্কটা। এখন মধ্যপ্রাচ্যের জটিলতার জন্য সব থেকে বেশি এফেক্টেড হবে আমাদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং আমাদের শিপমেন্ট এক্সপোর্ট। ফলে সমুদ্র পথের ওপরে এটা কিভাবে প্রভাব পড়ছে। বেশ, অরিত্র বাবু, এখান থেকে জানতে চাইবো অর্থনৈতিকভাবে কতটা প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে এই ঘটনার জেরে? দেখুন, ব্যাপকভাবে প্রভাব পড়বে। তার কারণ যে কোনো মধ্যপ্রাচ্যের জায়গাটা একটা কানেক্টিং পয়েন্ট হিসেবে কাজ করে। পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ট্রেড রুট বা বাণিজ্য পথ কিন্তু এই মধ্যপ্রাচ্যকে ঘিরে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে ওই যুদ্ধক্ষেত্রের আশপাশে বেশ কিছু জায়গায় বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার দরুন অলরেডি কিন্তু ট্রানজিট বা লজিস্টিক্সে একটা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, এবং যখনই বিমানকে ঘুরে অন্য কোনো বিকল্প পথ দিয়ে যেতে হচ্ছে তখন তার দামও বেড়ে যাচ্ছে। ফলে একই ব্যাপার কিন্তু আকাশপথের জায়গায় যদি জলপথের দিকে আমরা চলে আসি, একটা ব্যাপক অঙ্কের ট্রান্সপোর্ট কিন্তু জলপথে মধ্যপ্রাচ্যের সাথে ভারতবর্ষের এবং ভারত সহ অন্যান্য সাউথ এশিয়ার দেশগুলির রয়েছে। ফলে সেখানে জলপথের ওপরে যদি প্রভাব পড়ে এবং যদি বিকল্প ট্রেড রুট আবার তৈরি করতে হয়, ফলে এই ঘুরে আসার দরুন জিনিসপত্রের দাম বাড়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও ভারতবর্ষ দীর্ঘদিন ধরে এই মধ্যপ্রাচ্যের ওপর ডিপেন্ডেন্সি কমিয়েছে, তেল সহ অন্যান্য বিভিন্ন খনিজ সম্পদ আমদানি রপ্তানির ক্ষেত্রে ভারত অনেক ইস্ট এশিয়ান কান্ট্রির সাথে তার সম্পর্ক স্থাপন করেছে, কথা সত্যি। কিন্তু তা হলেও মধ্যপ্রাচ্যের ওপর কিন্তু আমরা অনেক অংশে নির্ভরশীল। ফলে সেক্ষেত্রে ভারতবর্ষের অর্থনীতিকে কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, এবং আমি নিশ্চিত যে ভারত সরকার সেটা ক্লোজ ওয়াচের মধ্যেই রেখেছেন। কারণ ইতিমধ্যে অলরেডি আমরা খবর পেলাম যে পাকিস্তানের
যে আমেরিকান এম্বাসি ছিল সেখানে অলরেডি ভাঙচুর শুরু করে সেখানে একটা আমেরিকা বিরোধী মুভমেন্ট শুরু হয়েছে এবং পাকিস্তান কিন্তু আমাদের একদমই ঘনিষ্ঠ একটা বর্ডার লাইন রাষ্ট্র। ফলে সেখানে যদি আবার এরকম একটা ভয়ঙ্কর কিছু তৈরি হয়ে যায় এবং আমেরিকা যদি আবার পাকিস্তানের উপরে কোনো একটা আক্রমণ করে, তার একটা আফটার শক কিন্তু ভারতবর্ষের উপরে থাকবেই। এবং যেহেতু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও আবার একটা যুদ্ধকালীন ব্যবস্থা তৈরি হয়েছে, ফলে ভারতবর্ষ কিন্তু মাঝখানে বেশ গুরুত্বপূর্ণ সিচুয়েশনে রয়েছে। আমি নিশ্চিত ভারতবর্ষের ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেটাকে যথাযথভাবে কন্ট্রোল করবে, কিন্তু আমাদের সতর্ক এবং সচেতন থাকা উচিত। বেশ অরিত্রবাবু, আমরা যেখানে পাকিস্তানের কথা বলছি, আমরা কিন্তু জম্মু কাশ্মীরেও দেখতে পাচ্ছি খামেনের যারা অনুগামী অনুরাগী তারা রীতিমতো পথে নেমেছেন। কিন্তু আমি জানতে চাইবো, খামেনের মৃত্যুর পর পরবর্তী নেতা, এই যে আসন খালি রয়েছে, পরবর্তী নেতা কে হতে পারে, কি সম্ভাবনা করা যাচ্ছে? দেখুন, পরবর্তী নেতা আসবে নাকি বাংলাদেশ মডেলে আবার সেই একটা ওই ইন্টারিম গভর্নমেন্ট টাইপের সিচুয়েশন তৈরি হয়ে যাবে, এটা গোটাটাই সময়ের সাথে সাথে। তবে এখানে এমন কাউকে নেতা আনবার চেষ্টা করা হবে, রাষ্ট্রনায়ক, যে ব্যক্তি কিন্তু আমেরিকার শ্যাডো গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। যেরকম মোহাম্মদ ইউনূসকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে তিনি নামেই ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, তিনি কোনো রিফরমেশন করেননি, কিছুই করেননি, তিনি আমেরিকার একটা শ্যাডো হয়ে কাজ করে গেছেন। ফলে এখানে মার্কিন মুলুকেরই কোনো একজন রোবট রাষ্ট্রনায়ককে সেখানে বসানো হতে পারে, এইরকমই একটা ইঙ্গিত কিন্তু আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি। এবং সেক্ষেত্রে আমাদের একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে যে ইরানের সব থেকে বড় যে জায়গাটা, এই যে অনুগামীদের কথা আপনি বলছেন, তার একটাই কমন সূত্র হচ্ছে সেখানে একটা ধর্মীয় অনুগামিতার বিষয় রয়েছে। ফলে সেই ধর্মীয় অনুগামিতা দীর্ঘদিন ধরে যারা আদি ইসলামকে মেনে চলেছেন, বয়ে চলেছেন, সেটাকে সমর্থন করেন, তাদের একটা বড় প্রভাব কিন্তু সারা পৃথিবীব্যাপী পড়বে। তার কারণ মুসলিম জনসংখ্যা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও কনসেন্ট্রেটেড ভাবে আছে, কোথাও অন্যভাবে আছে। তো সেই জায়গায় যারা এই ধর্মীয় আঘাত হিসাবে বিষয়টাকে দেখছেন, তারা কিন্তু খুব ভায়োলেন্ট হয়ে যেতে পারেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও যারা এই ব্যাপারটাকে করবে, আমি মনে করি আমার দেশের নাগরিকরা তুলনামূলক গণতান্ত্রিক পদ্ধতিতেই বিশ্বাস করেন এবং তারা বিক্ষোভ, বিরোধিতা, প্রতিরোধ সবই করবেন, কিন্তু অশান্তি সৃষ্টি করবেন না বলেই আমার বিশ্বাস। কিন্তু পাকিস্তানের এবং আফগানিস্তানের যে সম্পর্কটা যে জায়গায় দাঁড়ালো, সেখানে ইরানের এবং ইসরায়েলের সম্পর্ক মাঝখানে আসার দরুন, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে যে ভারতের কিন্তু উপরের অংশটাও খুব একটা ভালো অবস্থায় নেই। মানে রাশিয়া এবং ইউক্রেনও কিন্তু এখনো একটা দগ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে। ফলে আগুনটা কিন্তু চারপাশেই রয়েছে। আমরা কিন্তু একটা তপ্ত জায়গা থেকে আগুনের উত্তাপটা অনুভব করতে পারছি, আমাদের গায়ে এখনো লাগছে না, কিন্তু লাগলে কিন্তু সেটা ডেঞ্জারাস জায়গায় চলে যেতে পারে বলে আমার মনে হয়। তবে ইরানের যে সরকারটি গঠিত হতে চলেছে, সেটা আমি 100% নিশ্চিত যে একেবারেই আমেরিকা এবং ইসরায়েলের যে শক্তি, সেই শক্তির দ্বারা ম্যানিপুলেটেড কোন একটা গভর্নমেন্ট, যেভাবে ভেনেজুয়েলাকে টার্গেট করা হলো, যেভাবে ইরানকে টার্গেট করা হলো, ফলে এখানে মার্কিন ইন্টারভেনশনটাই একমাত্র উদ্দেশ্য। এবং মার্কিন সরকার তারা তাদের মোতাবেক কোনো একজন পুতুল রাষ্ট্রনায়ককে বসাবে, যে তার কথাতেই উঠবে বসবে। তারা কতটা লিবারাল হবে, প্রোগ্রেসিভ হবে, সমাজে কতটা সংস্কার আসবে, সেটা সময় না গেলে আমরা বলতে পারবো না। বেশ, আপনার থেকে শেষ একটি প্রশ্ন জানতে চাইবো। আমরা জানি যে গতকাল যেভাবে ইউএইর উপরে হামলা করা হয়, ব্রুজ খলিফা খালি করে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু আটকা পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কিভাবে দেখছেন? আপনারা তো একই সহকর্মী, একই সঙ্গে কাজ করেছিলেন, তিনি আটকা পড়েছেন এবং ইতিমধ্যেই বিমান বাতিল করে দেওয়া হয়েছে। না দেখুন, এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয় এবং তিনি আমার বন্ধু সহকর্মী বলে শুধু নয়, তিনি ভারতবর্ষের একজন সিটিজেন এবং ভারত সরকারের দূতাবাসের সাথে অলরেডি তার যোগাযোগ করবার চেষ্টা করা হয়েছে বলে যতটুকু খবর পেয়েছি। এবং আমি নিশ্চিত তিনি সাবধানে আসবেন। এবং শুধু তিনি নন, যারা ভারতীয় অন্যান্যরাও রয়েছে বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, কারণ দুবাইয়ের বহু শহরে বহু ভারতীয় পার্মানেন্টলি থাকেন, অনেকে কাজের জন্য রয়েছেন, প্রচুর পরিযায়ী শ্রমিক কিন্তু রয়েছে দুবাইতে, যারা কিন্তু এই মানে কাজের জন্য গেছেন, যারা অর্থনৈতিকভাবে খুব একটা সাবলীল নন। আমি তাদেরকে নিয়েও ইকুয়ালি চিন্তিত। তবে আমি নিশ্চিত যে ভারতবর্ষের দূতাবাস অ্যাক্টিভলি বিভিন্ন কমিউনিকেশন তারা করছেন এবং আমি আবেদন করব সরকারকে যে সমস্ত জায়গায় এই ধরনের তপ্ত পরিস্থিতিতে ভারতীয়রা আটকে রয়েছেন, বিশেষ বিমানের ব্যবস্থা করে তাদেরকে দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। বেশ, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আমরা কথা বলছিলাম অভিনেতা অরিত্রর সঙ্গে, অরিত্র বণিক। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তুলে ধরলেন, যেখানে আন্তর্জাতিক মহল থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা সকাল থেকেই নজর রাখছি। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক হানা বলা যেতে পারে, আর সেখানে কিন্তু প্রাণ হারালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, এমনটাই দাবি করছেন ট্রাম্প। আর সামাজিক মাধ্যমে সরাসরি সে দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ট্রাম্পের এই পোস্টের পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর যেখানে ট্রাম্প নিশ্চিত করেছে, তারপরের থেকে আমরা দেখতে পেলাম যে ইরানের পক্ষ থেকেও কিন্তু পাল্টা হামলা চালানো হচ্ছে আমেরিকার বিভিন্ন সেনা ঘাঁটিতে। ঠিক একইভাবে পাকিস্তানে আমেরিকার দূতাবাসে পর্যন্ত হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। এবং জম্মু কাশ্মীরের দৃশ্যটা প্রায় একই বলা যেতে পারে, যেখানে খামেনির যারা অনুগামী অনুরাগীরা তারা রীতিমতো রাস্তায় বেরিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, শোকের ছায়া রয়েছে। অপরদিকে আমরা যদি ইউএই তাদের সেদিকে নজর রাখি, তাহলে খালি করা হয়েছে বুর্জ খালিফা। ইরানের হানায় কেঁপে উঠেছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ, শুধু দুবাই নয়, সংযুক্ত আরব আমিরা, এর পাশাপাশি আবুধাবি, প্রত্যেকটি জায়গায় এই হানা করা হয়েছে। এবং গতকাল থেকে সে দৃশ্যের দিকে নজর রাখছে, আর সেখানেই আটকা পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তার কথাতেও কিন্তু চিন্তিত। পাশাপাশি সমস্ত যারা ভারতীয়রা ইতিমধ্যে আটকা পড়েছে ইউএইতে, তারা যাতে ভারতে ভালোভাবে আসতে পারে, সুষ্ঠু স্বাভাবিকভাবে, সেদিকেই কিন্তু যাতে নজর দেওয়া হয়, সে কথাই কিন্তু অভিনেতা অরিত্র তিনি কিন্তু এমনটাই আমাদের সঙ্গে তুলে ধরলেন।